Quiet on the set. Lights. Roll sound. Speed. Roll camera. Rolling. Clap. Documentary Johir Ryan. Sequence 3. Shot 4. Action. বন্যতার ভয়ে ভীত একদল মানুষ, একদল ছেলে, বুড়ো, মেয়ে, যুবক, যুবতী অন্ধকারের আশ্রয়ে নিজেদের গোপন করে রাখার আপ্রাণ চেষ্টা করছে। খবরদার, আর শব্দ করো না। সহসা কার যেন পায়ের শব্দ শোনা গেল বাইরে। শুনুন, দরজা খুলুন, আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। কোনো ভয় নেই, দরজা খুলুন। না না না, কোথায় যাচ্ছ? মরতে হলে মানুষকে বিশ্বাস করেই মরব। Cut. এই যে একটা মানে পরিপূর্ণ বিশ্বাসের মধ্যে দিয়ে সে এগিয়ে গেছে এবং তার পরিণতিতে কী হলো, বিশ্বাসকে নিয়েই সে আত্মাহুতি দিল। জহিরের মতো একজন সৃজনশীল মানুষ পাবো না, জহিরের মতো একজন হৃদয়ে প্রজ্বলিত আগুন নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ দেখতে পাবো না। এটা ভাবতেও খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টই কিন্তু আমাদের ভিত নির্মাণ করে। জহির যখন দেশে ফিরে এলো কলকাতা থেকে, ততদিনে শহীদুল্লাহ কায়সার অপহৃত হয়ে গেছেন। সে খুবই উদ্ভ্রান্ত। দাদাকে সত্যিই সে প্রাণাধিক ভালোবাসত। শহীদ ভাইয়ের অত্যন্ত মানে ভক্ত ছিলেন এবং বলা যায় যে এরকম ভাইয়ের প্রতি এরকম শ্রদ্ধা খুব বেশি মানুষের থাকে বলে আমার জানা নেই। বড় ভাইয়ের প্রতি বাবার মতোই শ্রদ্ধা করতেন তিনি। শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান এই দুজন আরেকটি জিনিস আমাকে খুব বিস্মিত করেছে। যেমন আমার শাশুড়ি খুব নামাজ পড়তেন, কিন্তু আধুনিক মনস্ক ছিলেন। উনি নামাজ পড়তেন, শহীদুল্লাহ কায়সার বা জহির রায়হান বেরিয়ে যাচ্ছে তো আমিও নিচে বেরোতাম ওদের সঙ্গে, বা তখন আমি নিচেই থাকতাম। এরকম কোনো দিন মাকে পায়ে সালাম না করে কোনো দুই ভাই কোনো দিন বের হতেন না। হয়তো ঘরে ঢুকে দেখছে মা নামাজ পড়ছে, বারবার ঘরের দিকে তাকাচ্ছে, তবু মাকে বলছে না মা নামাজটা তাড়াতাড়ি শেষ করো। মা নামাজ শেষ করলো, উঠলো, ছেলেকে জড়িয়ে ধরলো, মাকে সালাম করে তবে বেরিয়ে যাবে। আমি তার মধ্যে লক্ষ্য করেছি তিনটি প্রগাঢ় ভালোবাসা। একটি তার অগ্রজের প্রতি, একটি তার শিল্পের প্রতি, সর্বোপরি দেশের প্রতি। এই তিন ভালোবাসা দিয়ে আমি জহির রায়হানকে চিহ্নিত করি। বড় বিষয় লাগে হে রে তোমারে বড় বিষয় লাগে
বিস্ময় লাগে রে তোমরে বড় বিস্ময় জহির রায়হান আমার জেঠতুতো ভাই। বাবা এবং তার বাবা এরা দুজন সহোদর ভাই ছিলেন। তো তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন একটা মুক্ত পরিবেশে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার মাজুপুর গ্রামে 1935 খ্রিস্টাব্দের 19 আগস্ট জহির রায়হান জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত পুরো নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ, ডাক নাম জাফর। জহির রায়হানের পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ বিভাগ পূর্বকালে কলকাতা আলিয়া মাদ্রাসা এবং পরে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার মা সৈয়দা সুফিয়া খাতুন ছিলেন একজন সুগৃহিণী। পিতামাতার অষ্টম সন্তানের মধ্যে জহির রায়হান ছিলেন তৃতীয়। আমার শাশুড়ি অসম্ভব একজন বিদেশি মহিলা, তিনি বেগম রোকেয়ার সঙ্গে কাজ করেছেন। আমার শাশুড়ি জহির রায়হানের কাছে, শহীদুল্লাহ কাছের কাছে যারাই আসতো, কোনো দিন খালি মুখে কখনো যায়নি। কিছু না থাকলে একটা বিস্কিট দিয়ে উনি চা দিতেন, চা করে পাঠিয়ে দিতেন। এই যে ছেলেকে অন্যভাবে অনুপ্রেরণা দিয়েছেন উনি। 40 দশকের মাঝামাঝি জহির রায়হান যখন স্কুলের নিচের ক্লাসের ছাত্র, তখন অগ্রজ শহীদুল্লাহ কায়সারের প্রভাবে তিনি রাজনীতির সংস্পর্শে এসেছিলেন। এটা আমি আমাদের কমরেড মনি সিংয়ের কাছে শুনেছি। জহির রায়হান যখন ক্লাস 4-5-এ পড়তেন, তখন থেকে তিনি কমিউনিস্ট পার্টির যে মুখপত্র ছিল তখন, স্বাধীনতা পত্রিকা, তিনি তখন কলকাতার মিত্র ইনস্টিটিউশনে পড়তেন। বাবা জ্যাঠা এরা সবাই কলকাতায় থাকতেন। বাবারও কর্মজীবন ছিল কলকাতায়। ওটা ওয়েলেসলি স্ট্রিটের ওখানে তালতলার পাশে দেবেন্দ্র মেনশন বলে একটা বাড়িতে। তো সেখানে থাকতেই তিনি পার্টির কুরিয়ার হিসেবে কাজ করতেন, চিঠি আনা নেয়ার কাজ, এগুলো নেতাদের। আর স্বাধীনতা পত্রিকা তখন নিয়ম ছিল সবাই বিক্রি করে চাঁদা তোলা, কাগজটা প্রচার করা। এবং বড় ভাইয়ের কাছে, বনি সিংয়ের কাছে শুনেছি এই যে জহির রায়হান যে নামটা, রায়হানটা হচ্ছে এটা তার পার্টির টেক নেম। তার পৈতৃক নাম ছিল জহিরুল্লাহ। ভাইরা সবাই যারা উল্লাহ ছিল তাদের পদবী, শহীদুল্লাহ, তারপর জহিরুল্লাহ। তো বড় ভাই আমাদের বললেন যে কি আমার জহিরের যে স্মৃতিটা, ছবিটা চোখে ভাসে, সেটা হচ্ছে হাফ প্যান্ট পরা জহির এবং বোতাম একটা খুলে গেছে, এক হাতে প্যান্টটা ধরে আছে আর বগলে স্বাধীনতা পত্রিকার, এবং সেইটা নিয়ে কলকাতার রাস্তায় স্বাধীনতা পত্রিকা বিক্রি করছেন পার্টির জন্যে। এইভাবে তার রাজনৈতিক পরিবেশে তার বেড়ে ওঠা। 1949 খ্রিস্টাব্দে তিনি যখন হাই স্কুলের ছাত্র, তখন কলকাতার চতুষ্কোণ পত্রিকায় ওদের জানিয়ে দাও শীর্ষক একটি কবিতা প্রকাশিত হয়। অনেকের মতে এটি তার প্রথম প্রকাশিত রচনা। ওদের জানিয়ে দাও, ওরা আমার ভাই বোনকে কুকুর বিড়ালের মতো মেরেছে। ওদের স্টিম রোলারের নিচে ওদের জানিয়ে দাও। ওরা দেখেও যদি না দেখে, বুঝেও যদি না বুঝে, আগুনের গরম শলাকা দু চোখে দিয়ে ওদের জানিয়ে দাও মরা মানুষগুলোতে কেমন জীবন এসেছে। উনিশশো খ্রিস্টাব্দে জহির রায়হান স্থানীয় আমিরাবাদ হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন এবং ঢাকায় এসে আইএসসি ক্লাসে ভর্তি হন জগন্নাথ কলেজে। জহির আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ছাত্র জীবন থেকেই।
সেই ছাত্র জীবনের সূত্রপাত কলেজ জীবন থেকে। জহির তখন থাকতেন আলুর বাজারে। জহিরের বাবা ছিলেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট, এবং একই বাসায় থাকতেন শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সার তখন থেকেই পরিচিত ব্যক্তি, রাজনীতি করছেন এবং কমিউনিস্ট পার্টির রাজনীতি করছেন। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টির রাজনীতি করা একটা দুর্দান্ত সাহসের ব্যাপার ছিল এবং তার ঝুঁকিও খুব বেশি ছিল। আমরা হাঁটতে হাঁটতে, তখন তো ঢাকা শহর খুবই ছোট ছিল, গাড়ি ঘোড়া ছিল না, রিক্সা ছিল না, যেটা ছিল ঘোড়ার গাড়ি। হাঁটতে হাঁটতে কখনো কখনো ঢাকা কলেজ থেকে ওর বাসায়, কখনো কখনো ইউনিভার্সিটির বিভিন্ন দিকে ঘুরে বেড়াতাম। আস্তে আস্তে স্পষ্ট হলো যে জহির কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। আড্ডা দিতাম পাকিস্তান মাঠে, যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মাঠ। সেখানে জড়ো হতো হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ আর জহির রায়হান। তখন আমরা সবাই গোল হয়ে পরস্পরের লেখা পড়তাম। মাঝে মধ্যে আমরা শহীদুল্লাহ কায়সারের ওখানে চলে যেতাম এবং তিনি আমাদেরকে বোঝাতেন যে কেন সংঘবদ্ধ হওয়া দরকার, কেন লেখা দরকার এবং কেন কমিউনিস্ট পার্টি করা দরকার। বরদা তখন কমিউনিস্ট পার্টির একজন নেতা, আন্ডারগ্রাউন্ডে থেকে তারা কমিউনিস্ট পার্টির নির্দেশে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এভাবেই 21শে ফেব্রুয়ারি এসে গেল। 21শে ফেব্রুয়ারি আসার অর্থই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আমতলা 146 ধারা জারি করা হয়েছে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরপারে, এবং ছাত্রদের মধ্যে তর্ক চলছে আমরা 146 ধারা ভঙ্গ করব কিংবা ভঙ্গ করব না। যারা ভঙ্গ করার পক্ষে রায় দিলেন তাদের অন্যতম হচ্ছেন জহির রায়হান। তিনি বললেন ভঙ্গ অবশ্যই করতে হবে, আর আমরা দর্জন দর্জন করে বিশ্ববিদ্যালয়ের চত্বর ছেড়ে রাস্তায় বেরিয়ে যাব। জহির বেরিয়ে গেলেন রাস্তায় আরও অনেকের সঙ্গে, এবং যে কজন প্রথম গ্রেপ্তার হলেন তাদের অন্যতম হচ্ছেন জহির। সে জেল থেকে বেরিয়ে কলেজে এলো। আমার মনে হয় যে জেলে যাওয়ার আগে হয়তো সে ঢাকা কলেজে পড়তো, জেল থেকে বেরিয়ে জগন্নাথ কলেজে ভর্তি হয়, ওখান থেকেই 54 সালে আইএ পাশ করে। আমি 1 বছর ওপরে পড়তাম, বয়সে জহির আমার চেয়ে অল্প একটু বড়, কিন্তু দুয়ে মিলে আমরা সমান সমান। জেলখানায় বসেই জহির একটি অসাধারণ কাজ করেছে, সে হচ্ছে একটা উপন্যাস লিখেছিল আরেক ফাল্গুন নামে। রাত দুপুরে সবাই যখন ঘুমে অচেতন, তখন ব্রিটিশ মেরিনের সিপাহীরা এসে ছাউনি ফেলেছিল এখানে। শহরে তখন গভীর উত্তেজনা, লালবাগের সিপাহীরা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করবে। যে কটি ইংরেজ পরিবার ছিল তারা সভয়ে আশ্রয় নিল বুড়িগঙ্গার ওপর গ্রিন মোটে। খবর পেয়ে যথাসময়ে ব্রিটিশ মেরিনের সৈন্যরা এসে পৌঁছেছিল, আর শহরের এই অংশটা দখল করে তাঁবু ফেলেছিল এখানে। সেই থেকে এর নাম হয়েছিল আন্ডারগোরা ময়দান। লোকে বলতো
আন্ডাগোড়ার ময়দান। শেষ রাতে লালবাগের নিরস্ত্র সিপাহীদের উপর অতর্কিত আক্রমণ করেছিল তারা। মানুষের রক্তে লালবাগের মাটি লাল হয়ে ওঠে। কিছু সিপাহী মার্চ করে পালিয়ে যায় ময়মনসিংহের দিকে। যারা ধরা পড়ে তাদের ফাঁসি দেওয়া হয় আন্ডাগোড়ার ময়দানে। মৃতদেহগুলোকে ঝুলিয়ে রাখা হয় গাছের ডালে ডালে। লোকে দেখুক দেশদ্রোহিতার শাস্তি কত নির্মম হতে পারে। সচক্ষে দেখুক নেটিভরা। এসব ঘটেছিল 100 বছর আগে, 1857 সালে। আন্ডাগোড়ার ময়দান এখনও আছে, শুধু নাম পাল্টেছে তার। লোকে বলে ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে ঠিক সেই মেঘের মতো একটা ছেলেকে হেঁটে যেতে দেখা গেল নবাবপুরের দিকে। চলতে শুরু করেছে সবে, ভিড় বাড়ছে। কর্মচঞ্চল লোকেরা গন্তব্যের দিকে ছুটছে রাস্তার দুধার ঘেঁষে। কিন্তু ওদের সঙ্গে এই ছেলেটির একটা আশ্চর্য অসামঞ্জস্য প্রথম দৃষ্টিতেই ধরা পড়ে। কিন্তু পায়ে জুতো নেই কেন ওর? এই পোশাক পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে কেন সে? কেউ তাকে নিয়ে ইতস্তত মন্তব্য করল, আরে না না, পাগল না, ছেলেটার বোধহয় কেউ মারা গেছে, তাই শোক করছে খালি পায়ে হেঁটে। কেউ বলল, কে জানে, এটা একটা ফ্যাশনও হতে পারে। আজকাল কত রকমের ফ্যাশন যে দেখি। কেউ বলল, মোহররমের তো এখনো অনেক দেরি, তাই না? ছেলেটা তখন হেঁটে চলেছে আপন মনে। জুতোবিহীন 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অসংখ্য পা সমতালে মাটিতে। তারা আরও এগিয়ে আসছিল নগ্ন পায়ে শিশির মেখে। ভাষা আন্দোলনের ওপরে শুধু তার উপন্যাস লেখা কেন, ছাত্র অবস্থায়, আমিও তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার যে চেতনা বিকাশ দেখেছি এটা আমার খুব মনে পড়ে। যেমন সেই 53-54 সালে 52-21 ফেব্রুয়ারির মাত্রই 1-2 বছর পরে আমরা গুটিকয় মানুষ, গুটিকয় তরুণ তরুণী খালি পায়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেতাম। এবং জহির এটা নিশ্চিত করত যে কত অধিক সংখ্যক ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করা যায় যে আজকে খালি পায়ে চলো আমরা পথ হাঁটি। এটাও তার একটি অসাধারণ কীর্তি বলে আমি মনে করি। আমাদের তখন একটা আড্ডা ছিল, অধুনালুপ্ত সিনেমা বলে একটা কাগজ ছিল, তার সম্পাদক ছিলেন ফজলুল হক, এখন যে চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রাজা সাগরের বাবা, এবং রাবেয়া খাতুন যে উপন্যাসিক তিনি ছিলেন ফজলুল হকের স্ত্রী। তো আমাদের ওইখানে একটা আড্ডা হতো, এই সাহিত্য শিল্প বিষয়ে আমরা কথাবার্তা বলতাম। ওই সমস্ত লোকজনের সঙ্গে আড্ডা দিতাম। জহির লিখত, মাঝে মধ্যে সে গল্প আমাদের পড়ে শোনাতো, আমরা শুনতাম। তারপরে এই ছোট গল্প নিয়ে একটা বই ওই সিনেমা পত্রিকার একটা পাবলিকেশনস তখন ফজলুল হক সাহেব করেছিলেন, তার নাম ছিল ইনল্যান্ড প্রেস। সেখান থেকে তার একটা ছোট গল্পের বই বেরোলো, বইটির নাম হচ্ছে সূর্যগ্রহণ। প্রায় 10-12টা গল্প তার মধ্যে ছিল, আমি কভার করেছিলাম। তো বইটা বেরিয়ে গেল এবং সেই বইয়ের বোধহয় প্রথম সমালোচনা আমি লিখি। তার মধ্যে ওর গল্পের কিছু দুর্বলতার কথা বলেছিলাম, সেটাও সে খুব প্রসন্ন মনে গ্রহণ করেছিল। তো জহিরের সঙ্গে সম্পর্কটা আমাদের খানিকটা রাজনৈতিক, কিন্তু তখন আর একটু বেশি ছিল লেখালেখির সূত্রে। জহির লিখবে বলেই সংকল্প করেছিল। পরে এই বই বেরিয়ে যাওয়ার পরে জহির কয়েকগুলো অসাধারণ ভালো গল্প লেখে, সংবাদে এবং ইতিহাসে, এই দুটোরই সাহিত্য সমীক্ষিত পাতায়। এবং অনেকেই, মানে আমরা তো বটেই, কিন্তু যারা আমাদের চেয়ে জ্যেষ্ঠ
তারাও খুব উচ্ছ্বসিত হয়েছিলেন। একটি গল্পের নাম তো আমার এখনও মনে আছে, দেমাক, এটা বেরিয়েছিল সংবাদে। লোকটাকে দেখলেই গা জ্বালা করে রহমতের। গর্বে মাটিতে যেন পা পড়তে চায় না লোকটার। সকালে ভোরে উঠে কাজে বেরিয়ে যায়। পেশায় তো বাসের ড্রাইভার, তারে তো দেমাক কিসের? বড় মেয়ে মুন্নির বয়স এবার 14তে পড়ল। ওর পায়রা পোষার শখ। সারাদিন ওদের নিয়েই ব্যস্ত থাকে মুন্নি। দুটি পরিবারের জীবন এমনি করে এগোচ্ছিল। হঠাৎ দুর্ঘটনা ঘটল। ভেবেছিল তো অন্ধ হয়েছে তাই ভিক মেকে খাবে। অন্ধ হয়েছে তো কি, জীবনের সংবাদ পৌঁছে দেওয়াই এখন রোজগার। জহির রায়হান সম্পর্কে বলতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে আর বেদনায় নুয়ে পড়ি। মানে বাবাকে তো আসলে বাবা হিসেবে আমার অনুভব করার কোনো আসলে সুযোগ ঘটেনি, তবে আমি যে আমার নামটা, দুটো নাম, অনল রায়হান, ডাকনাম পার্থ, দুটো নামই ওনার দেয়া। উনি আমাকে শেষ দেখেছিলেন কবে সেটাও আমার মনে নাই। তো মমতুরের বাসায় এসে আমাকে দেখে নামটা দিয়ে গেছিলেন। মা আবার হচ্ছে হিন্দু ব্রাহ্মণের মেয়ে বলতে সুমিতা দেবী ছিলেন খুব একই সঙ্গে গৃহিণী মনস্ক একজন মানুষ। খাওয়ার টেবিলে আমার শাশুড়ি মাঝখানে, দুই ছেলে দুই পাশে। এটা নিয়মই ছিল, এবং নিয়ম ছিল কি সবাই একসঙ্গে খাবে। জায়গা না হলে প্লেট নিয়ে দাঁড়িয়ে খাও, কিন্তু সবাইকে একসঙ্গে খেতে হবে। এত বিশাল একটা পরিবার, এত ভাই বোন, আত্মীয় স্বজন, সমস্ত গরিব আত্মীয় কোনো কিছু হলেই চলে আসতো ওই বাড়িতে। ওনার যে ছোট ভাই বোনরা ছিলেন, এদের পুরো লেখাপড়ার খরচ, আমেরিকায় যাবে সেটার পাঠানোর খরচ, এসব কিন্তু উনি করেছেন। আমার দুই মামা শ্বশুর মারা গেছে, তার সমস্ত সন্তানদেরকে মানুষ করেছে শহীদুল্লাহ কায়সার জহির রায়হান, আমার শাশুড়ি। একদিন হঠাৎ একটা বড় পাণ্ডুলিপি এনে আমাকে দিয়ে বললেন, কাইয়ুম তুমি এই পাণ্ডুলিপিটা পড়ে আমাকে মতামত জানাও। আমি যে ঠিক আছে, তো আমাকে দিল। আমি বাসায় নিয়ে আসলাম এবং পড়লাম। তখন পাণ্ডুলিপিটির নাম ছিল ধল পহর, মানে একেবারে আর্লি মর্নিং, উষার আগে। তো আমি বললাম যে এই নাম তো মানে সাধারণ পাঠক তো বুঝবে না, ধল পহর, তুমি অন্য নামে এটা লেখো। বলে আগে তুমি বলো উপন্যাসটা কেমন হয়েছে তারপরে। তা আমি একটু বললাম, এবং তখন আমাকে সমালোচক হিসেবে সে দিয়েছে। আমি একটু ওস্তাদি করলাম, এই জায়গায় বললাম যে এখানে এই জিনিসগুলো একটু পরিবর্তন করলে আমার মনে হয় একটু ভালো হবে। তো আমার কাছ থেকে নিয়ে সেটা আবার জহির রাবেয়া খাতুনকেও দিল, বললেন। তো আমাদের যা মোটামুটি এই পরামর্শ ছিল, জহির কিছু কিছু সেইগুলো পরিমার্জনা করলো। সচিত্র সন্ধানী বলে একটা কাগজ, গাজী শাহাবুদ্দিন আহমদ যার কর্ণধার ছিলেন, তিনি ওই সন্ধানী পত্রিকা বার করলেন। সেটাও এই ডিমাই সাইজে তখন বেরোতো আর কি। সেইখানে দেখলাম জহির একদিন একটা উপন্যাস দিল। সেই উপন্যাসটা ওদের বছর শুরু সংখ্যা বলে একটা সংখ্যা বেরোতো, সেইখানে ছাপা হলো। তো দেখি সেই ছাপার নামটা
আমি পড়ে দেখলাম যে আমরা যে উপন্যাসটা পড়েছিলাম সেই উপন্যাসটারই পরিমার্জিত সংস্করণ, কিন্তু উপন্যাসের নামটা হলো 1000 বছর ধরে, এবং সেটা সেই বছর আদুঞ্জি পুরস্কার পেল। উপন্যাসও লিখলো আরেক ফাল্গুন, 1000 বছর ধরে। সেখানেও ওর নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং একটা ভাষারীতি গড়ে উঠেছিল। ভাষারীতি বলতে যেটা বোঝায়, জহিরের বিশেষভাবে উল্লেখযোগ্য খুব ছোট ছোট বাক্য, অল্প কয়েকটা শব্দ, ছোট বাক্য, এবং অনেক সময় ওই দু একটা বাক্য, এমনকি একটা বাক্য দিয়েই অনুচ্ছেদ করা, ক্রিয়াপদ অনেক সময় নেই। কচু পাতার উপর টলটল করে ভাসছে কয়েক ফোঁটা শিশির। ভোরের কুয়াশার নিবিড়তার মধ্যে বসে একটা মাছরাঙা পাখি ঝিমোচ্ছে শীতের ঠান্ডায়। একটা ছেলে বগলে একটি স্লেট, গায়ে চাদর। কতগুলি মুখ, কতগুলি মানুষের মুখ, কতগুলি মেয়ে, গুলির শব্দ, প্রচন্ড শব্দ হলো চারিদিকে। কচু পাতার ওপর থেকে শিশির ফোঁটাগুলো গড়িয়ে পড়লো মাটিতে। জহির রায়হান কলকাতায় প্রমথেশ বড়ুয়া মেমোরিয়াল ফটোগ্রাফিক স্কুলে চলচ্চিত্র বিষয়ে শিক্ষালাভের জন্য ভর্তি হন, কিন্তু 10 মাসের কোর্স তিনি সমাপ্ত করতে পারেননি। 6 মাস পড়াশোনা করার পর অর্থাভাবে ঢাকায় ফিরে আসেন। এর মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে তখন সেই সময়কার AJ কারদার এলেন একটা ছবি করতে। সেই ছবির নাম হচ্ছে ডেশেল ডন, জাগো হুয়া সাবেরা। তো সেই ডেশেল ডনের ওই ক্রুর মধ্যে, মানে যারা ছবির এই সহকারী পরিচালক কি শব্দযন্ত্রী যাই হোক, সেই ক্রুর মধ্যে দেখি জহির ঢুকে গেছে। তার মাথায় হঠাৎ ছবি করার একটা, মানে ছবি করার আগে ছবির টেকনিক সম্পর্কে জানতে হবে, শিখতে হবে, এই মনোবৃত্তি নিয়ে সে কারদারের ইউনিটে ঢুকে গেল। চলচ্চিত্র তো ব্যাপক, গভীর, বিশাল। একটি ছবিতে কি করে ছবি নির্মাণ করতে হয়, একটি ছবির সহকারী কাজ করে সে সেই জ্ঞান নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। মানে এডিটিং শিখেছিলেন ওই ছবিতেই, ক্যামেরার কাজে, লাইটিং ফাইটিং ওই ছবিতেই শিখেছিলেন। ওই ছবিতে পুরো চলচ্চিত্রের নির্মাণের কাজ জহির রায়হান শিখেছিলেন। এবং তার তখন শুধু সে সাহিত্যের কথা ভুলে গেছে, রাজনীতির কথা ভুলেছে, সে শুধু ছবি বানাবে, ছবি বানাবে, ছবি বানাবে, এই ছিল তার তখনকার সেই সময়ের প্রত্যাশা। এবং জহির রায়হান আসার সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব পাকিস্তানের, আমরা যারা বাঙালি, তাদের ভিতরে একটা নতুন প্রত্যাশা দেখা দিল। যদিও মুখোশ দিয়ে এই দেশের চলচ্চিত্র শুরু হয়েছে, দেখা দিল যে জহির রায়হানের মতো একজন প্রতিভাবান লোক চলচ্চিত্রে এসছে, চলচ্চিত্র নিশ্চয়ই অগ্রসর হবে, নিশ্চয়ই উন্নতির দিকে যাবে। এবং তাই হয়েছিল, তাই করেছে জহির রায়হান। চলচ্চিত্র নির্মাণের নতুন পথ, নতুন বৈশিষ্ট্য, নিজের আঙ্গিকে নিজে চলচ্চিত্র বানিয়েছেন। পরবর্তীতে তিনি নিজেই ছবি পরিচালনা শুরু করেন এবং তার প্রথম ছবি কখনো আসেনি, একটি মনস্তাত্ত্বিক ছবি। এই ছবিটি অত্যন্ত জটিল মনস্তত্ত্ব নিয়ে করা। এটি দর্শক তেমনভাবে গ্রহণ করেননি, কিন্তু সমালোচনা খুব ভালো পেয়েছিল এই ছবিটি। এই সময় অত্যন্ত ব্যতিক্রমী ছবি ছিল এটা।
কখনো আসেন। এবং কাঁচের দেয়ালের কথা যদি বলি, আপনারা দেখবেন কাঁচের দেয়াল তো ওই যে পাকিস্তান যে প্রথম ফিল্ম ফেস্টিভ্যাল হলো, চলচ্চিত্র উৎসব যেটা প্রতিযোগিতা ভিত্তিক, এবং সেখানে কাঁচের দেয়াল 11টা পুরস্কার পেয়েছিল। তো কাঁচের দেয়ালের সম্পদটা কিন্তু আপনারা দেখবেন ওইটে, যে একটা হচ্ছে তার ক্যামেরার কাজ অসাধারণ, একটা সেটের মধ্যে পুরো ছবিটা হচ্ছে, পুরো ছবিটা ইনডোরে এবং ছোট ছোট কয়েকটা ঘরের মধ্যে, এবং সেখানে ক্যামেরার ব্যাপারে যে মুভমেন্ট বলুন, আলো বলুন, এবং সম্পাদনা, এটা একটা অসাধারণ কাজ বলে আমি মনে করি। কাঁচের দেয়াল ছবি, এটা একটা ছোট্ট একটা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলা চলে, ফ্যামিলি। তার মধ্যে বাপ মা, একটা মেয়ের বাপ মা, মামা, এইসব মিলে টিলে থাকে। তো এখানে মেইন টেকনিক হচ্ছে যে অ্যাটমসফিয়ারটা হবে যে খুব শ্যাবি একটা বাড়িতে, লাইট ফাইট বেশি নাই, একটা গলির মধ্যে একটা কতগুলো ঘর মিলে একটা বাড়ি। আর মেইন হচ্ছে যে একটা আর্টিস্ট আমি ক্লোজে রাখবো, আর বড় 15 ফিট 20 ফিট দূরে আর একজন। ক্লোজে যে আছে সে ক্যামেরার সাইডে মুখ রেখে, আর একজন যে আছে সে ওখানে তাকে উদ্দেশ্য করে ডায়ালগ বলছে, কথা বলছে, এবং সে উত্তর দিচ্ছে। সে মুখ কিন্তু তার দিকে যাচ্ছে না, মুখটা ক্যামেরার দিকে আছে, সামনে ক্লোজে যে মেয়েটা আছে। এবং এই মেয়েটা আর ওই লোকটা যে কথা বলছে, এরা কোনোদিন কোনো সময় আউট অফ ফোকাস হবে না। ফোকাস তুমি শিফট করতে পারবে না, এও ফোকাসে থাকবে, সেও ফোকাসে থাকবে। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি কয়েকটা জিনিস নতুন এনেছেন, যেমন সিনেমাস্কোপ ছবি। এই পাকিস্তানে তখন কোনোদিন সিনেমাস্কোপ ছবি হয়নি, প্রথম তিনি সিনেমাস্কোপ ছবি করলেন, বড় পর্দার ছবি। তখনকার দিনে সেই অখণ্ড পাকিস্তানে এটা একটা অল্প বয়সী তরুণের পক্ষে এটা একটা অসাধারণ পদক্ষেপ বলে আমি মনে করি। বাহানা সিনেমাস্কোপ করলো, এবং সিনেমাস্কোপ করতে হলে সিনেমাস্কোপ লেন্স দরকার। সিনেমাস্কোপের ক্যামেরার যে গেট আছে ওটাকে চেঞ্জ করতে হবে। ওল্ড ঢাকার একটা বিল্ডিংয়ে খুব ভেরি খারাপ অবস্থা, বিল্ডিংটা ভেঙে টেকে গেছে, এটা ওটা। ওখানে ও প্রথমে শুটিংয়ের লোকেশন ঠিক করলো রাত্রিতে। লেন্স এখনো আসেনি, ওরা বলছে যে কাস্টমসে ক্লিয়ারেন্সে আছে। তারপরে পরের দিন গেলাম, কাস্টম থেকে এলো, কিএম জামান ছিল চিফ ক্যামেরাম্যান। সে আমি আর সে মিলে খুলে কেমন করে ফিট করতে হয়, লেন্স লাগাতে হয়, করতে হয়, ও করতে হয়, সমস্ত করে রেডি করে ওই দিনই নিয়ে রাত্রিতেই শুটিং আরম্ভ। প্রথম রঙিন ছবি পাকিস্তানের, তারপরে সঙ্গম, সেই ছবি। এবং এই উপমহাদেশে, মানে বোম্বের মতো এত বড় চলচ্চিত্র শিল্প যেখানে, এই উপমহাদেশে প্রথম কালার প্রসেসিং এই সঙ্গম ছবিতে হয়, বোম্বেতেও তখন হয়নি, এবং এটা একটি দুঃসাহসিক কাজ। আমাকে বললো, আফজাল আমি কালার ছবি করব সঙ্গম ইয়ার পরে, কাঁচের দেয়ালের পরে বললো যে আমি কালার ছবি করব। বলে করো, বলে তোমার তো অনেক এক্সপিরিয়েন্স আছে। বলে আমি কালার ছবি শুটিং করেছি, তোমার করাচিতে শুটিং করেছি, প্রায় 6-7টা কালার ডান্স ফটোগ্রাফি করেছি, যেটা ইংল্যান্ড থেকে প্রসেস হয়ে আসতো। তারপর ইউএসআইএসে থাকতে আমি ইস্টম্যান কালারে ডকুমেন্টারি, নিউজ রিল কভার করেছি। এটি এই উপমহাদেশের প্রথম এএফডিসি ল্যাবরেটরিতে কালার প্রসেসিং শুরু হলো এই উপমহাদেশে, জয়রানের হাত দিয়ে। এবং সালাউদ্দিন বলে আমাদের এক ভদ্রলোক ছিলেন, তিনি পরে টেলিভিশনেও ছিলেন, এখন নিউ ইয়র্কে থাকেন। সালাউদ্দিন তো তিনি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছিলেন এবং তিনি এফডিসি ল্যাবরেটরিতে যোগ দিয়েছিলেন চাকরি হিসাবে। তিনি বললেন যে আমি বই পড়ে পড়ে প্রসেস করে দেবো। কোনো হাতে কলমে তার কোনো অভিজ্ঞতা ছিল না, কোথাও ট্রেনিংও নেননি।
তিনি শুধু এই কোডাক কোম্পানি, তখন এটা বোধহয় কোডাকে না, এটা বোধহয় ফুজিতে শ্যুট করেছিল, আমার ঠিক মনে নেই। সেই কোম্পানির যে ক্যাটালগ এবং তাদের কাছ থেকে কাগজপত্র আনিয়ে এবং তার কেমিস্ট্রি বই ঘেটে ফিল্ম প্রসেসিং দেখে তিনি এটি প্রসেস করলেন এবং অসাধারণ সুন্দর প্রসেস করে দিলেন। जिंदगी हमेशा है रवा दवा, हमेशा है रवा दवा, पुरानी रीत डालती है बेड़ियां, डालती है बेड़ियां, कफन में ऐसी रीत को लपेट दो। তিনি আরও একটা জিনিস প্রথম করেছিলেন, সেটা হচ্ছে স্বল্প সময়ে ছবি কী নির্মাণ করা যায়। ঈদের আগে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন ছবি বানাবেন এবং সমস্ত কলাকৌশলী শিল্পীদেরকে তিনি খাটিয়ে দিয়ে দিলেন এফডিসিতে ঘুমাবার জন্য। 3 শিফট শুটিং করে 17 দিনে ছবি শেষ করে রিলিজ দিয়ে দিলেন। কান্দির উপর কান্দি, এটা না বলতে পারলে আপনি আমার জনমের বান্দি। বলেন মনের মতো বউ হঠাৎ একটা গল্প জহিরেরও খুব পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হলো। ও বললো যে আমি একটা ছবি বানাবো, তো ওটা তোমাকে ডাইরেক্টর বানাবো মনের মতো বউ। আমি ডাইরেক্টর, আমি এখনও ডাইরেক্টর হওয়ার মতন যোগ্য হইনি। বললাম যে না, আমার সাহস নেই, তোমার ছবি আমি বানিয়ে দেবো। বলে না, আরে আমি আছি, তুমি ভয় পাচ্ছ কেন? তো আমি বললাম যে তুমি আসো, ঠিক আছে, তুমি থাকলে আমার কোনো ভয় নেই। এই আমার শুরু ওই মনের মতো বউ করাটা। তা আমি যেতাম, আমিও শুটিং করতাম, যেখানে আমার কিছু কনসেপ্টেশন মনে হতো আমি বললাম না, আমি শর্টটা নেবো না, তুমিই নেবো শর্টটা। জয়ের হাসতো, এসে এসে বলতো আচ্ছা দেখো আমি নিয়ে দেখাচ্ছি, তুমি দেখো। জহিরান জীবন থেকে নেয়া করেছিলেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটি প্রতীকী ছবি। এখানে জহিরান একটি চাবির মাধ্যমে দেশের ক্ষমতাটিকে দেখাতে চেয়েছেন। আমরা দেখেছি জীবন থেকে নেয়া যখন মুক্তি পায় তখন মানুষের সঙ্গে নিজেদিকে মিলিয়ে ফেলেছে। এই প্রতীকী যে রূপটি সেটি সহজবোধ্য হয়ে গেছিলো মানুষের কাছে। তারা বুঝতে পেরেছিল যে এটা আইয়ুব বিরোধী একটি ছবি, যে নারী চরিত্রটিকে করা হয়েছিল যিনি চাবিটি দখলে রাখতে চাইছেন এটি যেন আইয়ুব খান। এটা সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পেরেছিল। চলচ্চিত্রের ক্ষেত্রে আমি অন্য কারণে এই তার যে ছবিটি 71 জীবন থেকে নেয়া, 71-এর আগে করা ছবি, যেখানে মোটামুটি আমরা বলতে পারি যে একনায়কতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তার একটা বক্তব্য খুব চমৎকার করে এসছে। এই ছবি দেখে কলকাতার একজন পথচারী তিনি বললেন যে আমাকে যে মশাই আপনি ছবিতে অভিনয় করেন? আমি বললাম যে না, যে আপনি মিথ্যে কথা বলছেন। এইভাবে আমাকে তিরস্কার করলেন উনি। তো তখনই বুঝতে পারি যে ছবিটা দর্শকের কাছে খুব ভালো লেগেছে। জীবন থেকে নেওয়া মুক্তিযুদ্ধের দলিল, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে 69-এর ছবি, 70-তে মুক্তি পায়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্রটা ছিল, ইন্সপিরেশনটা ছিল জীবন থেকে নেওয়াতে ছিল। এই ছবি করতে গিয়েও তাকে অনেক হেনস্থ হতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমার এখনও মনে আছে, আমরা শুটিং করছিলাম এফডিসির 9 নম্বর ফ্লোরে। হঠাৎ পুরো ফ্লোরটা পাকিস্তান আর্মি ঘিরে ফেললো। একজন অফিসার ভেতরে ঢুকলো, ডাইরেক্টরকে খুঁজলো, ছবির হিরোকে খুঁজলো। আমিও এলাম, জয় সাহেব এলো, বলে যে আপনাকে ক্যান্টনমেন্টে যেতে হবে। তো জয় সাহেব, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। জহির ভাইকে দেখলাম যে ভয় বলে কোনো জিনিস তার জীবনে নাই। বলো চলেন রাজ্জাক, চলেন, কোনো প্রবলেম না, আমাদের গাড়ি করে নিয়ে গেল। এবং ক্যান্টনমেন্টে এক জেনারেলের সামনে 4 ঘন্টা তিনি যে যুক্তিতর্ক দিয়ে তার সঙ্গে যে বাকযুদ্ধে অবতীর্ণ হলো, আমি তো ভয় পাচ্ছি, এই বোধহয় দুজনকে নিয়ে ঢুকিয়ে দিল।
এবং ফাইনালি তিনি বলেন যে আপনাদের কোনো রাইট নেই আমার আন্ডার প্রোডাকশনের সময় আমার ছবি বন্ধ করা বা আমাকে হেনস্থা করা। আপনাদের সেন্সর বোর্ড আছে, আপনার ছবি দেখবেন, ছবি দেখার পর আপনি দেখবেন আমি এন্টি পাকিস্তানি করছি না কি করছি। এনি হাউ মোটামুটি একটা থ্রেটন দিয়ে আমাদের ছেড়ে দিল, আমরা এসে আবার শুটিং শুরু করলাম। Quiet on the set. জহির বলল আরেকটা কাজ আমি করব, সে হচ্ছে পত্রিকা বার করব। আমি পত্রিকা বার করলাম। পত্রিকার ক্ষেত্রে তার সঙ্গে সহযোগিতা করেছেন আলমগীর কবির, যিনি পরে বিখ্যাত ফিল্ম মেকার হয়েছিলেন। পত্রিকার ব্যাপারে তার সঙ্গে সহযোগিতা করেছিলেন কাইয়ুম চৌধুরী, সহযোগিতা করেছিলেন সৈয়দ শামসুল হক। তো গাজী হবে তার পাবলিশার, জহির ফিনান্স করবে, আলমগীর কবির এডিটর, আমি আর্ট এডিটর, তারপরে শফিক রহমান তখন ছিল, ওই যায় দিন যে বের করেছিল, সে একজন কন্ট্রিবিউটার হিসেবে থাকবে। তখন এক্সপ্রেস বলে একটা কাগজ বেরোলো, তো তাতে উইকলি বড় বড় টাইপে ব্যানার হেডিং করে কাগজ হতো। আবার সেই সময় কিন্তু বড় টাইপ ঢাকাতে পাওয়া যেত না, তো আমাকে ওই টাইপগুলো লিখতে হতো ছোট থেকে, ওইটা বড় করে আমি ব্যানার হেডিংটা লিখে দিলাম, ওইটা ছাপা হতো। এক্সপ্রেসও কিন্তু আমি যে খুব অল্প সময় কয়েক মাসের জন্য বেরিয়েছিল, এবং আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করার ক্ষেত্রে এক্সপ্রেসের একটা বিশাল ভূমিকা রয়েছে। যখন মুক্তিযুদ্ধে শহীদুল্লাহ কায়সারকে বলে ও চলে যাচ্ছে, আমরা তখন একটা বাসায় লুকিয়েছিলাম। জহিরায়ন গেল, জহিরায়নের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তখন আমি বুঝে ফেলছি। তখন তো কেউ বলতো না যে আমি যাচ্ছি, তো ওর চোখের পানি দেখেই এবং ভাইকে যখন জড়িয়ে ধরলো, তখন আমি জিনিসটা বুঝে ফেলছি যে জহিরায়ন চলে যাচ্ছে। আমাদের জাতীয় ইতিহাসে সবচেয়ে বড় দুটো ঘটনা, রাষ্ট্রভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ, এই দুটো সম্পর্কেই তার অসাধারণ দুটি কাজ আছে। রাষ্ট্রভাষা আন্দোলন নিয়ে তার উপন্যাস আরেক ফাল্গুন, আর মুক্তিযুদ্ধ চলবার সময় কলকাতায় বসে জহির যে ছবিটি তৈরি করে, প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, এ দুটিই তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি বলে আমি মনে করি। উনি সারাদিন বাইরে কাজ করতেন, রাত্রেবেলা আমার সাথে কাজ করতেন, আর আমাকে ওনার জন্য সারাটা দিন থাকতে হতো। সকালে আমি রেডি করতাম, ডেভেলপ করতাম, রাশ করতাম, রেডি করে রাখতাম, লাইন আপ করে রাখতাম। উনি এসে আবার সেই রাতে বসে সমস্ত কিছু এই কেটে চিটে, এটা না ওইটা, এটা না ওইটা, তারপর কমেন্ট্রির ব্যাপারে জহির সাহেব আলমগীর কবির সাথে বসা। ডেডলাইন বনগা 20 জুলাই, ওদেরকে খুঁজে বার করতে অসুবিধা হয়নি। দেখলাম দিগন্ত বিস্তৃত আদমরা মানুষের চলমান মিছিল, স্টপ। তবু ওদের চলতে হয়, স্টপ। জহিরান জীবন থেকে নেওয়া ছবিটি শেরপুরের একটা সিনেমা হলে দেখানোর জন্য নিয়ে গেছিলেন সেই প্রদর্শক। তিনি আবার আওয়ামী লীগের এমপি ছিলেন সেই সময়। তো তিনি ওই ছবির প্রিন্টটি নিয়ে কলকাতায় চলে আসেন। যখন দেশ ত্যাগ করে আসেন তখন কলকাতায় আসেন। আমরা খবর পেলাম যে জীবন থেকে নেওয়ার প্রিন্ট একজন এমপি নিয়ে এসেছেন, তার কাছে আছে। তা আমরা গেলাম সেই এমপির কাছে, যে বললাম ভাই প্রিন্টটা দেন, এটা তো জহির এখানে আছে, জহির মালিক এটা। তাজউদ্দিন সাহেবকে বললাম যে আপনি এই ছবিটার একটা ব্যবস্থা করেন, এটা দিয়ে যে টাকাটা উঠবে জহিরান সেই টাকাটা সরকারকে দান করবেন।
সেই অফিসে হোসেন আলী সাহেব একটা প্রদর্শনীর ব্যবস্থা করলেন এবং কলকাতার ডিস্ট্রিবিউটার যারা ফিল্ম ব্যবসা করেন তাদেরকে ডাকা হলো। তারা সব দেখলেন, দেখার পরে এক ভদ্রলোক ছবিটি নিতে রাজি হলেন 6 লক্ষ টাকায়। তো সেই সময়ে ওই কিছু টাকা 50,000 টাকার মতন নাকি, মনে নেই আমার ঠিক অ্যামাউন্টটা, সেটা ওই যিনি ছবিটি নিয়ে এসেছিলেন ওই তাকে দেয়া হলো। আর বাকি টাকাটা জহির রায়হান পুরোপুরি বাংলাদেশ সরকারের তহবিলে জমা করে দিলেন। তো এই সময়ে জহির রায়হান নিজে খুব অর্থকষ্টে, তখন একটি ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে সুচন্দাকে নিয়ে তিনি ওখানে আছেন। তার সেই সংসার চালানোই তখন দুরূহ ব্যাপার। তাদের থাকার কোনো থাকার মানে কি, একটা ভালোভাবে থাকবার তো কোনো এসে নেই, ফ্লোরের ওপর ঘুমাচ্ছেন, খাওয়ার কোনো সংস্থার শুটিংয়ে চলে গেছেন। একবার আমি গিয়ে দেখি যে বাচ্চা দুটো জ্বরে কাতরাচ্ছে, ভাই বলছেন ওষুধ তো দূরের কথা, আমার বাজারের পয়সা নেই। সেই সময়ে সম্পূর্ণ টাকাটা তিনি দান করে দিলেন মুক্তিযুদ্ধের জন্য। এটা একটা অসাধারণ ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী যখন যুদ্ধ ঘোষণা করলেন ইন্দিরা গান্ধী 3 তারিখে, ডিসেম্বরের 3 তারিখে দিল্লি যে পাকিস্তান আমাদের আক্রমণ করেছে, অতএব আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, তখন তার পরবর্তীতে যখন ভারতীয় সেনাবাহিনী যৌথ কমান্ডে আমাদের বাংলাদেশের এতে মুক্তাঞ্চল দিয়ে বাংলাদেশের ভিতরে যেটা পাকিস্তান সেনাবাহিনী দখল করা জায়গা, সেখানে ঢুকতে আরম্ভ করছে, জহির তখন বলেন যে আমি ওই সেনাবাহিনীর সঙ্গে শ্যুট করতে করতে যাব। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তিনি ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকলেন এবং ছবি শুটিং করতে করতে ভিতরে এসে তিনি জানতে পারেন যে শহীদ ভাইকে পাওয়া যাচ্ছে না। তো ওই সময় ওর কানে গেল, কে জানি বলছে আপনার বড়দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফিরে ছুটে বাড়িতে আসলো, এসে চিৎকার করে বলল যে আমি বড় ভাবির সামনে যাব না, আমি বড়দাকে যতক্ষণ না খুঁজে পাই, কারণ বড়দাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যে করে হোক এই আলবদর ঘাতকরা কীভাবে মেরেছে, কীভাবে করেছে, তিনি এটা নিয়ে গবেষণা করবেন এবং কাজ করবেন এবং তাদের মুখোশ উন্মোচন করবেন। সেভাবে তিনি কাজে ঝাঁপিয়ে পড়েন। সেই বিমর্ষ এবং উদ্ভ্রান্ত অবস্থায় আমরা তখন প্রেস ক্লাবে বসে একটি কমিটি গঠন করলাম। সেখানে জহির রায়হান সভাপতি এবং আমরা আহ্বায়ক এবং আমরা সব 5 জন সদস্য, আমরা একটি বিজ্ঞাপন দিলাম কাগজে যে বিভিন্ন জায়গায় যারা এই টর্চার ক্যাম্পগুলো এবং যেখানে আমাদের ছেলে লোকজনদের অত্যাচার করা হয়েছে বা বন্দি করে রাখা হয়েছিল, সেখান থেকে যা যা কাগজপত্র আপনারা পান আমাদের কাছে এসে জমা দেন প্রেস ক্লাবে। এই তদন্ত কমিটির সূত্রে আলবদর ঘাতক কয়েকজনের কক্ষ থেকে নানান ধরনের কাগজপত্র পাওয়া যায়। তার মধ্যে মেডিকেল কলেজের একজন আলবদর ঘাতকের কক্ষ থেকে আমি একেবারে নির্দিষ্টভাবে জানি একটি ডায়েরি পাওয়া গিয়েছিল। সেই ডায়েরিতে অনেকের নাম ছিল তখন যারা ঢাকায় অবস্থান করছেন, এই ধরনের কয়েকজন বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিকদেরও নাম ছিল যারা পরে বেঁচে যান। অর্থাৎ এই আলবদর ঘাতকের ডায়েরিটা পেয়ে অনেক কিছুই যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছিল। সেই ডায়েরিতে রাও ফরমানের নাম ছিল এবং আরও অনেকের নাম ছিল। এই সময়ে কিছু উড়ো ফোন আসতে আরম্ভ করে জহির রায়হানের কাছে, বিভিন্ন জায়গায় যে ওরকম জায়গায় কিছু বন্দি আছে এইরকম জায়গায় জহির মাঝে মাঝে খুঁজতে যেতেন। তো একদিন সকালবেলা একটা টেলিফোন আসলো আমার কাছে 9টার দিকে, জহির রায়হান আছে? তো আমি বললাম যে জি আছে। টেলিফোনটা আমার ঘরেই থাকতো। বলে যে ওনাকে একটু দেন। বলে যে আপনি কে বলছেন? বলে যে ওনাকে দেন, উনি আমাকে চিনবেন, আপনি চিনবেন না। তা আমি ছুটে মির্জাকে বললাম, মির্জা তোমার টেলিফোন এসছে, তোমাকে কে যেন চায়। তো টেলিফোনটা এসে ধরলো, ঘর থেকে ঘুরে এসে ধরলো, পাশাপাশি রুম ছিল 2 ভাইয়ের। তো ধরেই কথা বলে যে ভাবি বিকালের মধ্যে সুন্দর করে সেজে থাকবেন। কেন? তখন তো আমার নিজেরই মানসিক অবস্থা এত বিপর্যস্ত। বর্দার খোঁজ পাওয়া গেছে, বর্দা মিরপুরে এক জায়গায় আটকা আছে, বর্দাকে আনতে যাচ্ছি। পুরো বাড়িতে একটা হইচই পড়ে গেল। আমার তখন মনে আছে 29 তারিখে বোধহয় খুব জ্বর ছিল, আমি শুয়েছিলাম। 30 তারিখ ভোরবেলা তিনি 7টার দিকে ফোন করলেন, তুমি এক্ষুনি আসো, আমরা যতজনকে পারো মুক্তিযোদ্ধা বন্ধু তোমার যারা আছে সহযোগী
তাদেরকে নিয়ে আসো, আমরা মিরপুর পাকিস্তান আর্মিকে অ্যাটাক করা হবে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমরা ওদের সঙ্গে থাকব। 6 নম্বর সেকশনে আমাদের আর্মির ক্যাম্প ছিল, সেখানে আমরা গেলাম। তার কিছুক্ষণ পরেই অপারেশন শুরু হবে সকালবেলা। কিন্তু সেখানে যাওয়ার পর তারা যারা ওখানে ছিলেন, যারা অধিনায়ক বা নেতৃত্বে সামরিক কর্মকর্তারা, তারা একটু বিব্রত হলেন যে তারা এক্ষুনি অপারেশনে যাবেন এবং এতগুলো সিভিলিয়ান এখানে। উনি যখন জহিরানের পরিচয় জানলেন এবং জহিরান যখন বললেন, ওরা বললেন যে এটা তো আর্মি অপারেশন, আমরা কোনো সিভিলিয়ানকে আমরা এখানে অ্যালাউ করব না, এটা আপনাদেরকে ফিরে যেতে হবে, এখানে থাকতে পারবেন, অপারেশন ফুল ফ্লেজের যুদ্ধ হবে এখন একটু পরে। জহিরান কিন্তু ইনসিস্ট করলেন যে উনি বললেন যে আমাদের ধারণা এখনও কিছু বুদ্ধিজীবীকে তারা হস্টেজ করে রেখেছে, আপনারা তো চিনবেন না তাদের, মুনির চৌধুরীকে, যাদের লাশ পাওয়া যায়নি, শহীদুল্লাহ কায়েসারকে, এগুলো যাদের লাশ পাওয়া যায়নি, আমাদের ধারণা ছিল যে তারা হস্টেজ হিসেবে আছে। তো তিনি পিড়াপিড়ি করাতে এখন তার নাম এবং এগুলো, তখন মেজর মঈন ছিলেন ওটার দায়িত্বে। মেজর মঈন তখন বললেন যে এখন তো পরে জেনারেল হয়ে, এখন মারা গেছেন, পরে জেনারেল হয়েছিলেন। মেজর মঈন বললেন ঠিক আছে আপনি থাকুন, কিন্তু অন্যদের চলে যেতে বলুন, সিভিলিয়ান থাকলে এটা অপারেশন করা খুব অসুবিধা হবে। তো যাই হোক, ওটা উনি আমাদেরকে বললেন যে একটা গাড়ি রেখে তোমরা ফিরে যাও, এখানে যেহেতু অ্যালাউ করবে না। তো তারপরে আমরা ওখানে ওকে রেখে চলে আসি। ওখানে তখন মিরপুরে একটা চেকপোস্ট করা হয়েছিল। চেকপোস্টে দায়িত্ব ছিল তখন মেজর ইব্রাহিম, এখন ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেছে। সে আবার আমার ছোট ভাইয়ের বন্ধু। তো ইব্রাহিমের সঙ্গে কথা বললাম। তো ইব্রাহিম বলল যে ভাবি আপা মিরপুরে ভিতরে কাউকে যেতে দেওয়ার অনুমতি নাই, জহিরান ভিতরে চলে গেছে। তার মানে মনের মধ্যে একটু আশা জাগলো। 3:30 দিকে আমরা রমনা পার্কে মিটিং করছি, জব্বার ভাই আছে, আমি আছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে, জব্বার ভাই ট্রেজারার ছিলেন, তিনি হিসাবপত্র দিচ্ছেন। এই সময়ে আজিজ মেহের আমাদের চলচ্চিত্র পরিচালক, তিনি দৌড়াতে দৌড়াতে আসলেন যে জহির তো মিসিং, মিরপুরে গিয়েছিল, মিরপুরে একটা গোলাগুলি হয়েছে, জহিরকে পাওয়া যাচ্ছে না। আমি 30 তারিখে ফিরলাম, 29 তারিখে ঈদ ছিল, 30 তারিখে ফিরলাম। মিরপুর থেকে যখন ফিরছি আমাকে গাড়ি দরকার হলো, তো আমি ইন্টারভিউ জিজ্ঞেস করছি আপনি কোথাও, আমি কলকাতায় আসি, বল তাড়াতাড়ি চলে যান, মিরপুরে কারফিউ চলছে। স্বাধীনতার পরে কারফিউ আমার কাছে খাটকা লাগলো। বাড়িতে এলাম, আমার সেক্রেটারি বললো স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জহিরান সাহেব সকাল থেকে মিসিং। আমি তাড়াতাড়ি গাড়িতে ফ্যামিলিকে নামিয়ে দিয়ে চলে গেলাম। গিয়ে তো দেখলাম খুব কান্নাকাটি হচ্ছে, মিসিং, এই মিসিং মিসিং, আর তো তাকে খুঁজে পাওয়া গেল না। জহির রায়হান, এই পরিত্যক্ত ক্যামেরার পেছনে আপনি আরেকবার দাঁড়ান। সচল গতিময় হোক আপনার ক্যামেরা, ক্যামেরা সচল হোক সেই সকল মানুষের সন্ধানে যারা প্রতিদিন মানবতা বিরোধী বর্বরতম হত্যাকাণ্ডের লাশ হচ্ছেন।
বাড়িতে তখন আরেক শোকের ছায়া আর কি। তো এইভাবে জহিরায়নকে আমরা হারালাম, আর খুঁজে পাওয়া গেল না। 2-3 দিন পরেই একটা টেলিফোন আসলো যে কয়েকটা লাশ পাওয়া গেছে, আপনারা কি দেখতে আসবেন? এই যে জীবনের একটা অভিজ্ঞতা, যে শুধু কেবল লাশ খুঁজে বেরোলাম। জহির রায়হান, আপনার ক্যামেরায় খুঁজে ফিরুক আপনারই পরিত্যক্ত প্রাণহীন লাশ। আপনার কণ্ঠ আবার সবাক হোক। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। আমরা বলতাম যে কি তিনি নিখোঁজ। আমরা কেউ পারিবারিকভাবে প্রস্তুত ছিলাম না যে এটা এই সত্যটি গ্রহণ করবার জন্য যে তিনি
মারা যেতে পারেন, শহীদ হতে পারেন মিরপুর যুদ্ধে। কিন্তু এই সত্যটার জন্য আমাদেরকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। এটা হচ্ছে ভোরের কাগজে তখন কাজ করতেন, এখন ডেইলি স্টারের সাংবাদিক জুলফিকার আলী মানিক, তিনি এটা নিয়ে তদন্ত করেন। 99 সালের ঘটনা, মানে আপনারা অনেকে জানেন যে ওই সময় ঢাকার মিরপুরে একটা বদ্ধভূমি পাওয়া গিয়েছিল, মুসলিম বাজার বদ্ধভূমি, যেখানে হচ্ছে মানুষের খুলি, হাড়, এই জিনিসগুলো মাটির নিচ থেকে উঠে আসছিল। তো এটা হচ্ছে স্বাধীনতার পরে, তখন আমরা হিসাব করছিলাম ওটা 28 বছর, এখন তো 40 বছর হয়ে গেছে। তো স্বাধীনতার পরে এইরকম একটা বদ্ধভূমি ঢাকার মতো শহরে পাওয়া, সেটা ওই সময়ের খুবই একটা চাঞ্চল্যকর একটা বিষয় ছিল। এটা কাদের হার, কারা এই মুক্তিযোদ্ধারা, 71-এ কারা ওইখানে শহীদ হয়েছিল, এই প্রশ্নগুলো যখন উঠে আসছে, জহির রায়হান তো মিরপুরেই নিখোঁজ হয়েছিলেন, তো এইখানে তার হার থাকতে পারে কিনা। আমার অনুসন্ধানের জায়গাটা সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে, কিন্তু 30শে জানুয়ারি কিন্তু আরেকটা যুদ্ধ হলো মিরপুরে। সেই যুদ্ধটা হচ্ছে যে মিরপুর তখনও হচ্ছে বিহারীদের দখলে ছিল, মিরপুরটা তখনও মুক্ত হয়নি। তো ওই বদ্ধভূমির ঘটনাটাকে কেন্দ্র করেই অনুসন্ধানের শুরু। তো অনুসন্ধান করতে করতে যেই জিনিসটা বেরিয়ে এসছে, 16ই ডিসেম্বরে যখন সারেন্ডার হলো, তখন একটা সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে যে অবাঙালি সশস্ত্র বাহিনী যারা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল, তারা সকলে এসে জড়ো হয়েছে ঢাকার মিরপুর এবং মোহাম্মদপুর এলাকায়। একটি বিশাল সশস্ত্র বাহিনী এখানে আছে যারা বৈরী ভাবাপন্ন তখন পর্যন্ত বাঙালিদের বিরুদ্ধে। ওই মুহূর্তে যেহেতু বিশ্বের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন বা অন্যান্য রেড ক্রস বলেন, তারা যেহেতু এখানে অবস্থান করছিল, ওই সময়ে এই মিরপুর মোহাম্মদপুরে একটি রক্তক্ষয়ী একটি যুদ্ধ করাটা তখন সমীচীন মনে হচ্ছিল না সরকারের। কথা হচ্ছিল যে বঙ্গবন্ধু আসলে যখন সারা দেশের মুক্তিবাহিনীর সারেন্ডার হবে অস্ত্র, তখন একটি ইন্টারনাল অপারেশনের মাধ্যমে এদেরকে অস্ত্রগুলো সারেন্ডার করানো হবে। এটি হলো ব্যাকগ্রাউন্ড। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে ভারতীয় বাহিনীটিকে সরিয়ে নিয়ে ওখানে আমি যে আমরা সহ অবস্থান করব, এবং তৎকালীন পুলিশ বাহিনীর মাধ্যমে বঙ্গবন্ধুর সিদ্ধান্ত জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে আমাদেরকে জানানো হলো। তৎকালীন ব্রিগেড কমান্ডার ছিলেন জেনারেল সফিউল্লাহ সাহেব, যিনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন। ওনার মাধ্যমে আমাদের জানা গেল যে আমরা ওই কাজটি আমরা করব সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর রোলটি হবে ইন্টারনাল সিকিউরিটি ডিউটি, অর্থাৎ আভ্যন্তরীণ কার্যক্রম, যুদ্ধ নয়। কম শক্তি খরচ করে পুলিশকে সাহায্য করে এই জায়গাটিকে অস্ত্রমুক্ত করা এবং দখল করে নেওয়া। আমার একজন বন্ধু জেনারেল ইব্রাহিম, উনি আমাকে টেলিফোন করে বলেছিলেন যে জহির রহমান সাহেব উনি আমাদের সঙ্গে যাবেন। আমি বললাম ঠিক আছে, ওনাকে যেহেতু উনি যাবেন ওনার ভাইকে খুঁজতে, এবং সার্চ অপারেশনটা অ্যাকচুয়ালি করবে পুলিশ, আর্মি শুধু প্রোটেকশন দেবে পুলিশকে, এটাই হলো অপারেশনের যে কৌশলগত দিকটা আর কি। তা আমি বললাম ঠিক আছে, পুলিশ ওখানে যে কর্মকর্তা আছেন ওনাদের কাছে ওনাকে পৌঁছে দিন, ওনাকে নিয়ে যাওয়া হবে। তারপরে আমি কলম করে আমরা যখন চলা শুরু করলাম, তখন ওনাকে আমি আমার জিপটি, তারপরে আর সেনাবাহিনীর জিপ, তারপরে কিছু সৈন্যবাহিনী, তারপরে পুলিশ বাহিনী, আমি মনে হয় যেন কিছুক্ষণ চলার পরে একবার পিছিয়ে ফিরে তাকিয়ে মনে হলো যেন ওনাকে দেখলাম ওই পুলিশের একটি জিপের মধ্যে আর কি উনি বসা ছিলেন। ঠিক 8টার সময় 12 নম্বর সেকশনের পানির ট্যাঙ্কির কাছাকাছি একটা খালি মাঠ আছে, বড় মাঠ, অন্তত ঘরবাড়ি হয়ে গেছে। ওই মাঠের মধ্যে আমাদেরকে সবাইকে নামানো হলো, নামায় পুলিং করা হলো, পুলিশকে এক সাইডে এবং আর্মিদেরকে এক সাইডে করে নামানো হলো। নামানো হয়ে এখান থেকে আদেশ হলো যে এই 12 নম্বরের এ ব্লক, বি ব্লক, সি ব্লক, কোন কোন ব্লকে কে কে যাব, প্রত্যেকটি প্লাটুন এবং ছোট্ট ছোট্ট ট্রুপস কইরা এই পাঠানো দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। সেখানে ট্রুপস কইরা পরে আমার ওই দিন আমাকে দায়িত্ব দিল ওই 4 রাস্তার মোড়ে, ওই পানির ট্যাঙ্কির এখানে 4টা রাস্তার মোড়, এই মোড়ে আমার অবস্থানটা। আমি এবং সিপাহি আকরাম, আমার কাছে ছিল রাইট মেশিন গান LMG, সিপাহি আকরামের কাছে ছিল একটা SLR, আর আমাদের অনেক গোলাবারুদ ছিল। আমাকে এইখানে পরিত্যক্ত একটা ডিউটি পোস্টের কাছে আমাদেরকে রেখে যাওয়া হয়। আর প্রত্যেকটিকে 2-3 জন কইরা
2জন 3জন করে ট্রুপস করে বিভিন্ন বাড়ি পাঠাই দেওয়া হয়েছে। রেজাল্টটা হলো যে ঠিক 11টার সময় চারদিকে তখন ওরা মোতায়েন করা ছিল ওই পাকিস্তান সেনাবাহিনী সেই কমান্ডোদের সঙ্গে সংমিশ্রণে সেই ইপিসিএফের অবাঙালি সেই অস্ত্রধারী প্রায় 5000 টোটাল সারা এলাকায় ছড়ানো ছিটানো, হেভি মেশিন গান থেকে শুরু করে লাইট মেশিন গান থেকে শুরু করে অস্ত্রের কোনো শেষ ছিল না, গোলার কোনো শেষ ছিল না। একটাই প্রবলেম, ওরা তাক করেছিল জানলা থেকে, গাছের উপর থেকে, বিল্ডিংয়ের উপর থেকে, দরজার ফাঁক দিয়ে অস্ত্রগুলোকে মোতায়েন করে আমাদের দিকে তাক করানো ছিল। আর আমরা দাঁড়িয়েছিলাম লেনের ভেতরে লাইন ধরে সারি ধরে, আর পুলিশ বাহিনী ঢুকছিল আর ওদের ইয়াং ছেলে যারা ছিল তাদেরকে বের করে সারিবদ্ধ দাঁড় করাচ্ছে। পুলিশ ওই মাঠে দাঁড়ায়া তারাও এইভাবে এই ট্রুপস ভাগ করতেছে কিভাবে কোথায় যাবে, আমাদের সাথে যাবে, তারা হবে এরকম ভাগ করার টাইমেই তারা ওইখানে সাংবাদিক জহির খান, জিয়াউল হক লোদি তারা দাঁড়ানো। জাস্ট ওয়ালটার পাশেই জহির রায়হান সাহেব দাঁড়ানো, পূর্ব দিকে ফেস, এর 5 গজ পূর্ব পাশে, রাস্তার পূর্ব পাশে পশ্চিম দিকে মুখ করে পুলিশের এক দলটা ফলিং করে সারিবদ্ধ করে দাঁড়ায় এসপি জিয়াউল হক লোদি সাহেব ওদেরকে ব্রিফ দিচ্ছে। একটা আওয়াজ পেলাম কি পুরো মিরপুর জুড়ে ডন 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 ঘন্টি বাজতেছে। আমরা ভাবছি কোনো স্কুল কলেজ বুঝতে ছুটি হচ্ছে বা স্কুল কলেজ হচ্ছে, ঘন্টি বাজতেছে। এই সময় হঠাৎ করে চারদিক থেকে পুরো এই 2.5 মাইল 2.5 মাইল স্কোয়ার এলাকার থেকে প্রতিটি ঘর, প্রতিটি জানলা, প্রতিটি দরজা, প্রতিটি বাড়ি উপর থেকে, গাছের উপর থেকে অবিরাম বৃষ্টির মতো গোলাগুলি শুরু হয়ে গেল। প্রথমে হামলাটা দিল পুলিশের উপরে, এবং ওই যে জায়গাটিতে আমরা ছিলাম এটি ছিল একটা আইল্যান্ডের মতো, তার পাশে চারপাশে খাল, ওই পাশে উঁচা বিল্ডিং, সেখান থেকে অস্ত্র দিয়ে আমাদেরকে ফায়ার করছে 20 থেকে 30 মিনিট। জিয়াউল হক লোদি সাহেবও গুলি খেয়ে পড়ে গেলেন, জহির রায়হান ওই টাইমে গুলি খেয়ে ফেললেন। আমার 80 জনের মধ্যে 42 জন মৃত্যু হলো, আর পুলিশ বাহিনীর প্রায় 80 জনের মতো। জহির রায়হানে গুলিটা তো বুকে লাগছে, উনি খুব চেষ্টা করছিল এখান থেকে বেশ 50-60 গজ দূরে আইসা একটা ওয়ালের সাথে আইসা ধাক্কা এভাবে মাথা গুঁজে পড়ে গেল। নায়ক তাজুল ইসলাম আমাকে দেখে চিল্লাচ্ছে, মুখলেস ভাই আমাকে পানি দাও, পানি দাও, আমাকে বাঁচাও। ক্রলিং করে ফায়ারের জন্য হাঁটতে পারি না, ক্রলিং করে ওর কাছে পৌঁছলাম, পৌঁছতে অলরেডি ও সে ডেথ, একটা জার্জা হয়ে গেছে। এরই আশেপাশে দেখিতে আরও কয়েকজন সৈনিক একই অবস্থার শিকার। এই ঘটনাটি যখন ঘটে তখন জহির রায়হান সাহেব ওখানেই ছিলেন, এটা নিয়ে কোনো ডাউট করার কোনো কারণ নেই। এবং ওই গোলাগুলির ভেতরে যেখানে আমার প্রশিক্ষিত 42 জন সৈনিক এবং প্রশিক্ষিত জুনিয়র আন্ডার অফিসার এবং একজন অফিসার লেফটেন্যান্ট সেলিম আমার সঙ্গে ছিলেন, উনি আমার হাতের মধ্যে মারা গেছেন গুলি লেগে। এখন এইভাবে আমরা যখন গুলি খেয়ে আমরা যখন মৃত্যু হচ্ছিল, আমরা যখন আঘাতপ্রাপ্ত হচ্ছিলাম এবং পড়ে যাচ্ছিলাম, তখন জহির রায়হান সাহেব ওখানে ওই অবস্থাতে যারা ছিল পুলিশ ছুটাছুটি করছিল, ওই অবস্থাতেই উনিও গুলি লেগে ওখানেই উনি আঘাতপ্রাপ্ত হন এবং উনি পড়ে যান। একটু আগে বাড়লাম, আগে বাইরে দেখি যে জহির রায়হান সাহেব গুলি খেয়ে ওয়ালের পাশে এভাবে কাত হয়ে পড়া আছে। ভাম দিকে জিয়াউল হক, এসপি জিয়াউল হক সহ ওই যে সারিবান্ধা পুলিশের লোকগুলি ছিল 40-50 জনের একটা দল, সবগুলি লাশ হয়ে লুটে পড়ে আছে। একটু পরে সেদি 4-5 জন বিহারি জহির রায়হানকে ধরে টেনে হেসড়ে পানির ট্যাঙ্কির কাছে এই দিক দিয়ে একটা রাস্তা গেছে আবার পশ্চিম দিকে, ওনাকে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে। তখন ভাবলাম আমি যদি গুলি করি, যদি জহির রায়হান বাচ্চা থাকে তো ওনার উপরে গুলি পড়বো, দেখা যাক কী হয়। সেদিন ওনাকে একজন আজকে নিয়ে গেছে, এমনি ওই বিহারিরা প্রায় আমার রেঞ্জের ভিতরে এসে পড়ছে, 100 গজের মধ্যে আইসা পড়ছে, যে কোনো বাঞ্চুত সুরিঙ্গা নিয়ে সব জবাই করে গাছ কাউকে নিয়ে সুরিঙ্গা। যখন এই কথা শুনলাম তখন আমি আকরামকে বললাম তুমি গ্রেনেড থ্রু করো। যখন আকরামে খুব জোরে গ্রেনেড থ্রু করছে, প্রায় তার সামনে গিয়ে গ্রেনেডগুলি পড়ছে, পড়ার পরে তারা একটু ধরাই গেছে,
থমকে গেছে। থমকে যাওয়ার পরে আমি এলএমজি দিয়া ঠাটা 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 ফায়ার শুরু করলাম। আমি 4টা ম্যাগাজিন ফায়ার করার পরে আমি দেখতেছি যে বিহারিগুলি আসছিল প্রায় মাটিতে লুটে পড়ে গেছে। 3 জন প্রত্যক্ষদর্শী যারা সেই দিন 30শে জানুয়ারি 1972 সেই আর্মি অপারেশনে জহিরানকে গুলি খেয়ে মারা যেতে দেখেছেন। বলেছেন যে কাপড়ের যে বর্ণনা দিয়েছেন সেটা ঠিকই আছে। আমরা বলেছি হ্যাঁ সেই পোশাকই পরে গেছিলেন, একটা ছাই রঙের প্যান্ট পরা ছিল, সাদা শার্ট ছিল, আর একটা সর্ষে রঙের একটা কার্ডিগান ছিল, শীতকাল ছিল তখন, পায়ে স্যান্ডেল ছিল তার। এই বর্ণনা দিয়েছেন এবং বললেন যে কি যে আমরা দেখেছি যে একটা দেয়ালের পাশে তিনি গুলি খেয়ে পড়ে যেত। তখন তো যুদ্ধ হচ্ছে, দুই পক্ষের মধ্যে একতরফা গুলি হচ্ছে, এরা যে যতটা পাচ্ছেন রেজিস্ট করছেন বা পালাচ্ছেন। 3 জন প্রত্যক্ষদর্শী। তারপর আমরা এটা অ্যাকসেপ্ট করলাম যে তিনি 30শে জানুয়ারি মিরপুর অপারেশনে শহীদ হয়েছেন। তো মিরপুর ছিল আমাদের মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন। হানাদার মুক্ত হয়েছে তার একদিন পরে, এবং তার সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার সহ এবং শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, এবং জহিরান ছিলেন একমাত্র বেসামরিক ব্যক্তি সেখানে। তো ভাইকে খুঁজতে গিয়ে, ভাইয়ের সহযোগী আমাদের শিক্ষকদের খুঁজতে গিয়ে তিনি এভাবে শহীদ হয়ে গেলেন। আছো বিটো